অনেক স্টুডেন্ট তোমরা দেখছো এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করতে চলেছি 2023 সালে যে লেডি কনস্টেবলের পেপারটা এসেছিলো সেই পেপারের যে জিকেগুলো সেগুলো। চলো ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন ছিল যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এটি নিউটনের কোন গতিসূত্র? যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। যদি বলে নিউটনের কটা গতিসূত্র ছিল, নিউটনের মোট 3টে গতিসূত্র ছিল। নিউটনের এই 3টে গতিসূত্রের মধ্যে প্রথম যে গতিসূত্রটা ছিল সেটাতে কি বলা হয়েছিল, সেটাতে এটা বলা হয়েছিল যে বাইরে থেকে যদি বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে আর গতিশীল বস্তু একই গতিতে সরলরেখায় চলতে থাকবে। এটা নিউটনের প্রথম গতিসূত্র বলেছিল। আর একটা খুব ফেমাস কোশ্চেন আছে যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি? নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা জানতে পারি। পরীক্ষায় কোশ্চেন আছে যে বলের সংজ্ঞা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? বলের সংজ্ঞা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায়। এবার হচ্ছে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে কি বলেছিল যে বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। তো আর একটা খুব ফেমাস কোশ্চেন আসে যে বলের ফর্মুলা নিউটনের কোন গতিসূত্র থেকে জানা যায়? দ্বিতীয় গতিসূত্র। যদি বলে বলের ফর্মুলা নিউটনের কোন গতিসূত্র থেকে জানা যায়? বলের ফর্মুলা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায়। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলেছে? বস্তুর উপর ভরবেগ পরিবর্তনের হার, যেরকম mv/t, বস্তুর উপর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। যেরকম বস্তুর উপর ধরো F বল প্রয়োগ করছো, তাহলে ভরবেগ পরিবর্তনের হার কী হবে? mv/t, দুটো সমান হবে। এবার যখন আমরা এটাকে সলিউশন করব, m × v/t = f, আর আমরা জানি v/t = f, v/t = f, m × f = ক্যাপিটাল F, কারণ সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তন করার হারকে কী বলা হয়? ত্বরণ। আর v/t = ত্বরণ হয়, যেটাকে আমরা স্মল f দিয়ে ডিনোট করি। আর m হচ্ছে মাস, m × f মানে মাস ইন্টু ত্বরণ = f, যেটা হচ্ছে ফোর্স। তো আমি কি বললাম যে বলের সংজ্ঞা নিউটনের কোন গতিসূত্র থেকে জানা যায়? প্রথম গতিসূত্র থেকে। আর বলের ফর্মুলা নিউটনের কোন গতিসূত্র থেকে জানা যায়? দ্বিতীয় গতিসূত্র থেকে। আর প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটা নিউটনের কোন গতিসূত্র? এটা নিউটনের তৃতীয় গতিসূত্র। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? যদি বলে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়, তাহলে তোমরা কি বলবে? ডক্টর বি.আর. আম্বেদকরকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। এছাড়াও ডক্টর বি.আর. আম্বেদকরতে একটা কোশ্চেন আছে যে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? যদি বলে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন, কি বলবে? সেটাও ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধানের জনকও ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন, আর খসড়া কমিটির জনকও ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন। আর যদি বলে খসড়া কমিটিতে মোট কতজন সদস্য ছিল, তোমরা কি বলবে? 7 জন। তাহলে কি বললাম যে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। আর যদি বলে খসড়া কমিটিতে মোট কতজন সদস্য ছিল? 7 জন। আর ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে। এছাড়াও তোমরা বি নাম্বার অপশন দেখতে পাচ্ছ পণ্ডিত জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল। আর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এই বইটা পণ্ডিত জওহরলাল নেহরুর লেখা। এছাড়াও তোমরা 3 নাম্বার একটা অপশন দেখছো বাল গঙ্গাধর তিলক। এই বাল গঙ্গাধর তিলককে অশান্তির জনক বলা হতো। অশান্তির জনক, যদি বলে অশান্তির জনক কাকে বলে? বাল গঙ্গাধর তিলককে। আর বাল গঙ্গাধর তিলককে অশান্তির জনক কে বলেছিল? ভ্যালেন্টাইন চিরল। যদি বলে ভারতের অশান্তির জনক কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলককে। আর যদি বলে বাল গঙ্গাধর তিলককে ভারতের অশান্তির জনক কে বলেছিল, তোমরা কি বলবে? ভ্যালেন্টাইন চিরল বাল গঙ্গাধর তিলককে ভারতের অশান্তির জনক বলেছিলেন। এছাড়াও তোমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছ যে সর্দার বল্লভভাই প্যাটেল। যদি বলে বরদৌলি সত্যাগ্রহ কে করিয়েছিলেন, কি বলবে? বরদৌলি সত্যাগ্রহ করেছিল সর্দার বল্লভভাই প্যাটেল। আর যদি বলে বরদৌলি সত্যাগ্রহ কবে করা হয়েছিল? 1928 সালে। এই বরদৌলি সত্যাগ্রহের জন্যই বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল। আর এই উপাধিটা কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। যদি বলা হয় যে বরদৌলি সত্যাগ্রহ কে করিয়েছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। কবে হয়েছিল বরদৌলি সত্যাগ্রহ? 1928 সালে। আর এই বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন এই বরদৌলি সত্যাগ্রহের জন্যই। যদি বলে বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দিয়েছিল? মহাত্মা গান্ধী। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়?
তো কোষের সুইসাইড ব্যাগ বলা হয় লাইসোজোমকে। ডাইরেক্টলি কোশ্চেন বলবে যে কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? লাইসোজোমকে। কোষের মধ্যে অনেকগুলো কোষ অঙ্গাণু থাকে, সেগুলো হচ্ছে সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, এছাড়াও আরও অনেক কোষ অঙ্গাণু আছে। তো বলা হয়েছে যে কোষের কোন অঙ্গাণুকে সুইসাইড ব্যাগ বলা হয়, সেটা হচ্ছে লাইসোজোমকে। এছাড়াও তোমরা একটা ডি নাম্বার অপশন দিচ্ছ রাইবোজোম। রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। যদি বলে কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে, কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় হচ্ছে রাইবোজোমকে, কারণ এখানে প্রোটিন সিনথেসিস হয়, মানে প্রোটিন তৈরি হয়। এছাড়াও তোমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছ যে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? কোষের শক্তিঘর। যদি বলে কোষের শক্তিঘর কোন কোষ অঙ্গাণুকে বলা হয়, কী বলবে? মাইটোকন্ড্রিয়া। কোষের শক্তিঘর। যদি বলে কোষের শক্তিঘর কোন কোষ অঙ্গাণুকে বলা হয়, তোমরা কী বলবে? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে নিচের কোন ডিন্তিতে নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, মানে সূর্য। নিচের কোন ডিন্তিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, কি বলবে? 21শে মার্চ। 21শে মার্চ হচ্ছে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। আমরা সবাই জানি পৃথিবী গোল হয়, এটা হচ্ছে পৃথিবী। পৃথিবীর সেন্টার দিয়ে মানে পৃথিবীর কেন্দ্র দিয়ে যে কল্পনাজনক লাইনটা আমরা পাস করি, সেটাকে আমরা বলি হচ্ছে নিরক্ষরেখা। আর নর্থে 23.5 নর্থ, নিরক্ষরেখা 23.5 নর্থে যে লাইনটা থাকে, এই যে লাইনটা, এটাকে আমরা কি বলি? কর্কট ক্রান্তি রেখা। আর নিরক্ষরেখার দক্ষিণে 23.5 দক্ষিণে, 23.5 দক্ষিণে যে কাল্পনিক রেখাটা থাকে, সেটাকে আমরা কি বলি? মকর ক্রান্তি রেখা। তো এটাই বলেছে যে নিরক্ষরেখার উপর সূর্য কোন দিন লম্বভাবে কিরণ দেয়, কি বলবে? 21শে মার্চ। এছাড়াও পরীক্ষায় একটা কোশ্চেন আছে যে মহাবিষুব আর জলবিষুব। যদি বলে মহাবিষুব কোন দিনে হয়, কি বলবে? 21শে মার্চ। 21শে মার্চ হয় হচ্ছে মহাবিষুব। পরীক্ষায় খুব জিজ্ঞেস করে যে মহাবিষুব কবে হয়? 21শে মার্চ। মহাবিষুব মানে সেদিন দিন আর রাত সমান হয়। মহাবিষুব মানে কি? দিন আর রাত সমান হয়। যদি বলে মহাবিষুব কবে হয়? 21শে মার্চ। আর যদি বলে জলবিষুব কবে হয়, জলবিষুব হয় হচ্ছে 23শে সেপ্টেম্বর। যদি বলে জলবিষুব কবে হয়, কি বলবে? 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর কী হয়? জলবিষুব। ডাইরেক্টলি কোশ্চেন বলে যে মহাবিষুব কোন দিনে হয়? 21শে মার্চ। জলবিষুব কোন দিনে হয়? 23শে সেপ্টেম্বর। তারপর জিজ্ঞেস করবে যে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কোন দিন কিরণ দেয়? 21শে মার্চ। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে বিভাজন হয়, সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? তো কংগ্রেসের অনেকগুলো অধিবেশন হয়েছিল, তার মধ্যে একটা অধিবেশন ছিল সুরাট অধিবেশন। যে ফার্স্ট কোশ্চেন হতে পারে যে সুরাট অধিবেশন কবে হয়েছিল? সুরাট অধিবেশন হয়েছিল 1907 সালে। তো 1907 সালে যেই সুরাট অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে সভাপতিত্ব কে করেছিল? সুরাট অধিবেশনে কংগ্রেসের সভাপতিত্ব কে করেছিল? তোমরা কি বলবে? রাসবিহারী বোস। সুরাট অধিবেশনে কংগ্রেসের সভাপতিত্ব কে করেছিল? রাসবিহারী বোস। সুরাট অধিবেশনে কংগ্রেসের সভাপতিত্ব করেছিল রাসবিহারী বোস। তো এই সুরাট অধিবেশনে কী হয়েছিল? এই সুরাট অধিবেশনে কংগ্রেস দুটো ভাগে বিভক্ত হয়েছিল, একটা হচ্ছে চরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী। আর যদি বলে কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে গেছিলো, সেটা হচ্ছে সুরাট অধিবেশন। যদি বলে এই সুরাট অধিবেশন কবে হয়েছে? 1907 সালে। কংগ্রেস যে দুটো দলে ভাগ হয়েছিল, সেটা হচ্ছে চরমপন্থী আর নরমপন্থী। আর যদি বলে যে আমরা নাম শুনেছি লাল বাল পাল, এই যে লাল বাল পাল, লাল মানে লালা লাজপত রায়, বাল মানে বাল গঙ্গাধর তিলক, আর পাল মানে হচ্ছে বিপিন চন্দ্র পাল। এই যে তিনজন নেতার নাম তোমরা দেখছো, লাল বাল পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক আর বিপিন চন্দ্র পাল, এরা হচ্ছে চরমপন্থী দলের নেতা ছিল। আর নরমপন্থী দলের নেতা কে ছিল? নরমপন্থী দলের নেতা ছিল রাসবিহারী বোস, গোপালকৃষ্ণ গোখলে, এরা নরমপন্থী দলের নেতা ছিল। এছাড়াও তোমরা আরেকটা সাল এখানে দেখতে পাচ্ছ 1905। 1905-এ কী হয়েছিল? বঙ্গ বিভাজন বা বঙ্গভঙ্গ। 1905-এ কী হয়েছিল? বঙ্গভঙ্গ। যদি বল বঙ্গভঙ্গ কবে হয়েছিল? 1905-এ। এছাড়াও তোমরা আরেকটা সাল দেখতে পাচ্ছ 1906। 1906-এ কংগ্রেসের যে অধিবেশনটা হয়েছিল, সেটা হয়েছিল কলকাতায়। আর এই সভার সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি। যদি বলে 1906 সালে কলকাতা সেশন কোথায় হয়েছিল? কলকাতায়। আর ওই সেশনের সভাপতিত্ব বা ওই কংগ্রেসের ওই অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? দাদাভাই নৌরোজি। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে
পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? এখানে কি জিজ্ঞেস করেছে? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? অ্যাকচুয়ালি পানিপথের 3টা যুদ্ধ হয়েছিল। একটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ আর পানিপথের তৃতীয় যুদ্ধ। যদি বলে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। যদি বলে পানিপথের প্রথম যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? বাবর আর ইব্রাহিম লোদি। বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে কবে? 1526 সালে। এই পানিপথের প্রথম যুদ্ধে বাবর কী করেছিল? ইব্রাহিম লোদিকে পরাস্ত করে দিয়েছিল, দিয়ে বাবর মুঘল সাম্রাজ্যের সূত্রপাত ঘটিয়েছিল দিল্লিতে। তারপর পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে। কার কার মধ্যে হয়েছিল? আকবর ভার্সেস হেমু। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছে 1556 সালে। যদি বলে কার কার মধ্যে? আকবর ভার্সেস হেমু। এখানে কে জিতেছিল? এখানে জিতেছিল হচ্ছে আকবর। তারপরে হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। যদি বলে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছে? পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছে 1761 সালে। কার কার মধ্যে হয়েছে? মারাঠা আর আহমেদ শাহ আবদালি। মারাঠা ভার্সেস আহমেদ শাহ আবদালি। যদি বলে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছে? মারাঠা ভার্সেস আহমেদ শাহ আবদালি। আর এই যুদ্ধে কে জিতেছিল? আহমেদ শাহ আবদালি। এই যুদ্ধে জিতেছিল হচ্ছে আহমেদ শাহ আবদালি, যে আফগানিস্তান থেকে এসেছিল। এই আহমেদ শাহ আবদালি কোথা থেকে এসেছিল? আফগানিস্তানে। এছাড়াও এখানে তোমরা আরেকটা অপশন দেখছো 1564। অ্যাকচুয়ালি 1564 না, 1565, 1565। এই 1565 সালেও একটা ইম্পর্টেন্ট যুদ্ধ, মানে গুরুত্বপূর্ণ যুদ্ধ লড়া হয়েছিল। সেই যুদ্ধটার নাম হচ্ছে তালিকোটার যুদ্ধ। পরীক্ষায় কোশ্চেন আসে যে তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? যদি বলে তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল, তোমরা কি বলবে? 1565 সালে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোটা শহরটি ভারতের রাজস্থানে অবস্থিত। যদি বলে কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে অবস্থিত। এর থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে কোটা কোন নদীর তীরে অবস্থিত। যদি বলে কোটা কোন নদীর তীরে অবস্থিত, তোমরা কি বলবে? চম্বল নদীর তীরে। কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? চম্বল নদীর তীরে। আর যদি বলে কোন রাজ্যে? রাজস্থান। এছাড়াও এখানে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের একটা শহর আছে যেটার নাম হচ্ছে উজ্জয়ন। মধ্যপ্রদেশের একটা শহর আছে যেটার নাম কি? উজ্জয়ন। পরীক্ষায় খুব আসে যে উজ্জয়ন শহরটা কোন নদীর তীরে অবস্থিত, তোমরা কি বলবে? শিপ্রা। যদি বলে উজ্জয়ন শহরটি কোন নদীর তীরে অবস্থিত, কি বলবে? শিপ্রা। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? 1971 সালে। কবে? 1971 সালে। 1971 সালে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। কী কারণে যুদ্ধ হয়েছিল? এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য। তো বাংলাদেশ কবে স্বাধীন হয়? 1971 সালে। এছাড়াও এখানে তোমরা দুটো ইম্পর্টেন্ট সাল দেখছো। একটা দেখছো 1962। 1962 সালে ইন্ডিয়া ভার্সেস চায়না, মানে ইন্ডিয়া আর চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল। যদি বলে ইন্ডিয়া চীনের যুদ্ধ কবে হয়েছিল? ইন্ডিয়া আর চীনের যুদ্ধ হয়েছিল হচ্ছে 1962 সালে। এই এখান থেকে একটা পরীক্ষায় কোশ্চিন আসে যে 1962 সালে যে ইন্ডিয়া আর চীনের যুদ্ধ হয়েছিল, সেই সময়ে একটা পাসকে বন্ধ করে দেওয়া হয়েছিল, মানে বাংলায় যেটাকে তোমরা গিরিপথ বলো। যদি বলে কোন গিরিপথকে বন্ধ করে দেওয়া হয়েছিল? নাথুলা পাস বা নাথুলা গিরিপথ। নাথুলা পাস বা নাথুলা গিরিপথকে কী করা হয়েছিল? বন্ধ করে দেওয়া হয়েছিল। আর যদি বলে এই নাথুলা পাসটা কোন রাজ্যে, তোমরা কি বলবে? এই নাথুলা পাসটা হচ্ছে সিকিম। তাহলে এই ভারত আর চায়নার যুদ্ধ কবে হয়েছিল? 1962 সালে। আর এই ভারত আর চায়নার যুদ্ধের সময় যে পাসটাকে বন্ধ করা হয়েছিল বা যে গিরিপথটাকে বন্ধ করা হয়েছিল সেটার নাম কি? নাথুলা। আর যদি বলে এই নাথুলা পাস বা গিরিপথটা কোথায়, তোমরা কি বলবে? সিকিমে। এছাড়াও এখানে একটা ইম্পর্টেন্ট সাল দেখতে পাচ্ছ 1990, খুব ইম্পর্টেন্ট। এই 1990 সালে নেলসন ম্যান্ডেলা, যিনি সাউথ আফ্রিকার কালো রাষ্ট্রপতি ছিলেন। নেলসন ম্যান্ডেলা, যিনি সাউথ আফ্রিকার প্রথম কালো রাষ্ট্রপতি ছিলেন, তাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। ইনি হচ্ছে দ্বিতীয় নন ভারতীয় যাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। কী নাম? নেলসন ম্যান্ডেলা। যদি বলে কবে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল? 1990 সালে। আর নেলসন ম্যান্ডেলা কোথাকার রাষ্ট্রপতি ছিল? সাউথ আফ্রিকার। আর সাউথ আফ্রিকার প্রথম কালো রাষ্ট্রপতি ছিলেন। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে সাম্প্রতিক বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম কি? যদি বলে সাম্প্রতিক বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষককে এমিলিয়ানো মার্টিনেজ। কি নাম? এমিলিয়ানো মার্টিনেজ। তো তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে এই যে সাম্প্রতিক যে ফুটবল বিশ্বকাপ হয়েছে কবে? 2022 সালে। এই 2022 সালের ফুটবল বিশ্বকাপটা কোথায় হয়েছিল? তোমরা কি বলবে? কাতারে। 2022 সালের যে ফুটবল বিশ্বকাপ, যে ফিফা ওয়ার্ল্ড কাপ, সেটা কোথায় হয়েছিল? কাতারে।
যদি বলে 2022 সালে ফুটবল বিশ্বকাপে কোন দেশ জিতেছিল, তোমরা কি বলবে? আর্জেন্টিনা। কোন দেশ জিতেছিল 2022 সালের ফুটবল বিশ্বকাপ, কি বলবে? আর্জেন্টিনা। আর 2022 সালের ফুটবল বিশ্বকাপ কোথায় হয়েছিল? কাতারে। যদি বলে আর্জেন্টিনা কাকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ জিতেছিল, তোমরা কি বলবে? ফ্রান্সকে। কাকে? ফ্রান্সকে। তাহলে 2022 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেই ফিফা ওয়ার্ল্ড কাপের রানার্স আপ কে হয়েছিল? ফ্রান্স। আর যদি বলে 2022 সালের যে ফুটবল বিশ্বকাপ হয়েছে, সেখানে সবথেকে বেশি গোল কে করেছিল, তোমরা কি বলবে? এমবাপে। সবথেকে বেশি গোল কে করেছিল? এমবাপে। আর যদি বলে এমবাপে কোন দেশের প্লেয়ার? ফ্রান্সের প্লেয়ার। কোন খেলার সাথে যুক্ত? ফুটবলের সাথে যুক্ত। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে যে শ্বাসমূল বা ব্রিথিং রুট। পরের কোশ্চেন হচ্ছে শ্বাসমূল বা ব্রিথিং রুট নিচের কোন উদ্ভিদে দেখা যায় না, তোমরা কি বলবে? কচুরিপানা। যদি বলে শ্বাসমূল বা ব্রিথিং রুট নিচের কোন উদ্ভিদে দেখা যায় না, তোমরা কি বলবে? কচুরিপানা। এই শ্বাসমূলটা কি? অ্যাকচুয়ালি কী হয়, কিছু কিছু উদ্ভিদ থাকে, তারা যেই জায়গাটাতে জন্মায় সেই জায়গাটা অক্সিজেনের কমতি থাকে। তো অক্সিজেনের কমতি থাকার জন্য সেই অক্সিজেনের কমতিটাকে পূরণ করার জন্য একটা মূল কী করে, মাটির বাইরে বেরিয়ে আসে এয়ার থেকে অক্সিজেন নেওয়ার জন্য। ওই ধরনের মূলকে আমরা কি বলি? শ্বাসমূল। আর এই শ্বাসমূল কোথায় দেখা যায়? ম্যানগ্রোভ অরণ্যে যে উদ্ভিদগুলো জন্মায়, ম্যানগ্রোভ অরণ্যে যে উদ্ভিদগুলো জন্মায়, ম্যানগ্রোভ অরণ্যে যে উদ্ভিদগুলো জন্মায়, সেই উদ্ভিদগুলোর শ্বাসমূল সবথেকে বেশি দেখা যায়। ম্যানগ্রোভ অরণ্যে যে উদ্ভিদগুলো জন্মায় তাদের শ্বাসমূল সবথেকে বেশি দেখা যায়, কারণ ম্যানগ্রোভ অরণ্য যেখানে থাকে সেই উদ্ভিদের মূলগুলো মাটির নিচে পুরো জলে ভরা থাকে। আর জলে ভরা থাকার জন্য ওখানে অক্সিজেনের কমতি হয়। তো উদ্ভিদরা তাদের শরীরের উদ্ভিদরা তাদের অক্সিজেনের কমতিটাকে পূরণ করার জন্য ওদের একটা মূল কী করে, শিকড় বাইরে বেরিয়ে আসে এয়ার থেকে অক্সিজেন নেওয়ার জন্য। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন বলেছে যে আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ পর্বতমালা। যদি বলে আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত, তোমরা কি বলবে? দক্ষিণ আমেরিকা। আন্দিজ পর্বতমালা হচ্ছে দক্ষিণ আমেরিকায় অবস্থিত। আর যদি বলে রকিস বা রকি পর্বত কোন মহাদেশে, কি বলবে? দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, যদি বলে রকি পর্বত কোন মহাদেশে অবস্থিত, কি বলবে? উত্তর আমেরিকা। আর যদি বলে আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে, তোমরা কি বলবে? দক্ষিণ আমেরিকা। আর যদি বলে হিমালয় পর্বতমালা কোন মহাদেশে, তোমরা কি বলবে? এশিয়াতে। হিমালয় পর্বতমালা কোন মহাদেশে, তোমরা কি বলবে? এশিয়াতে। এছাড়াও ইম্পর্টেন্ট কোশ্চিন আছে। সেই ইম্পর্টেন্ট কোশ্চিনটা হলো যে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তোমরা কি বলবে? মাউন্ট কিলিমানজারো। যদি বলে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, কি বলবে? মাউন্ট কিলিমানজারো। পরীক্ষায় বহুতবার কোশ্চেন এসেছে যে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কিলিমানজারো আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম। যদি বলে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অ্যাকনকাগুয়া। অ্যাকনকাগুয়া। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যাকনকাগুয়া, মাউন্ট অ্যাকনকাগুয়া। যদি বলে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট অ্যাকনকাগুয়া। আর আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কিলিমানজারো। আর যদি বলে উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট ম্যাকিনলে, বা এটারই আর এক নাম হচ্ছে দেনালি। মাউন্ট ম্যাকিনলে বা এটারই আর এক নাম কি? দেনালি। যদি বলে উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট ম্যাকিনলে। উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট ম্যাকিনলে, এটারই আর এক নাম কি? দেনালি। আর যদি বলে এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তোমরা কি বলবে? মাউন্ট এভারেস্ট। এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলবে? মাউন্ট এভারেস্ট। এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। যেটাই এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ সেটাই হচ্ছে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ। সেটাই পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম শৃঙ্গ। যেটা এশিয়ার উচ্চতম শৃঙ্গ সেটাই হচ্ছে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ। যদি বলে পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম কি, তোমরা কি বলবে? মাউন্ট এভারেস্ট। আর যদি বলে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত, তোমরা কি বলবে? 8,848 মিটার। যদি বলে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত, তোমরা কি বলবে? 8,848 মিটার। আর যদি বলে এই মাউন্ট এভারেস্টটা কোন দেশে অবস্থিত, তোমরা কি বলবে? নেপাল। মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? নেপাল। তাহলে আমি কি বললাম যে এশিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, আর এর উচ্চতা 8,848 মিটার। যদি বলে কোন রাজ্যে অবস্থিত, তোমরা কি বলবে? নেপালে। তারপরে বললাম উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট ম্যাকিনলে বা দেনালি। তারপর বললাম দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বললাম? মাউন্ট অ্যাকনকাগুয়া। তারপরে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছ আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বললাম? মাউন্ট কিলিমানজারো। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক।
পরের কোশ্চেন হলো যে এটা একটা সায়েন্সের কোশ্চেন, যে চাপ প্রয়োগের ফলে বরফ গলে যাওয়া এবং চাপ উঠে নিলে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাটাকে কী বলা হয়? রিজেনারেশন বা পূর্ণ শিলীভবন বলে। চাপ প্রেসার দিয়ে বরফকে গলিয়ে দেওয়া, আবার চাপ তুলে নিলে সেই যে বরফ গলে জল হচ্ছে সেই জলটাকে আবার বরফে পরিবর্তন করা, এই ঘটনাটাকে আমরা কি বলি? পূর্ণ শিলীভবন। এছাড়াও এখানে তিনটে অপশন আছে, দেখতে পাচ্ছ তোমরা, খুব ইম্পর্টেন্ট, যে কঠিনীভবন বা সলিডিফিকেশন কাকে বলে? এটা হচ্ছে তরলকে কঠিনে পরিবর্তন করার ঘটনাকে আমরা বলি কঠিনীভবন। যেরকম ধরো জল আছে, জলকে যদি আমরা ফ্রিজের মধ্যে ভরে দিই তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলটা কি বরফে পরিবর্তন হবে। তো এই যে তার মানে কি, লিকুইড মানে তরলকে আমরা কিসে পরিবর্তন করছি? কঠিনে। এই প্রসেসটাকেই বা এই প্রক্রিয়াটাকেই বলা হয় কঠিনীভবন। এরপর দেখছো তোমরা ভ্যাপোরাইজেশন বা বাষ্পীভবন। যেরকম লিকুইডকে গ্যাসে মানে কনভার্ট করা, মানে হচ্ছে তরলকে গ্যাসে পরিবর্তন করার প্রক্রিয়াকে বলে বাষ্পীভবন। যেরকম জল আছে, জলকে যদি আমরা হিট দিই তাহলে জলটা কী হয়ে যাবে? গ্যাসে পরিবর্তন হবে। এই ঘটনাটাকেই আমরা বলি বাষ্পীভবন। এছাড়াও দেখছো ঘনীভবন কাকে বলা হয়? গ্যাসকে আবার তরলে পরিণত করার প্রক্রিয়াকে ঘনীভবন বলে। গ্যাসকে তরলে পরিণত করার প্রক্রিয়াকে কী বলা হয়? ঘনীভবন। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে লোয়েস কী দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? লোয়েস হচ্ছে বায়ু দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ। সাপোজ তোমরা ভেবে নাও এটা একটা মরুভূমি, আর তোমরা সবাই জানো যে মরুভূমিতে বালিতে ভরা থাকে। তো ধরো সাপোজ মরুভূমি, এগুলো বালি, পুরোটাই বালি আছে। কি হয়, মরুভূমির এক স্থানের বালি যখন উড়ে গিয়ে আরেক স্থানে পড়ে ওখানে সঞ্চিত হয়। কিসের ফলে? বায়ু প্রবাহের ফলে। মরুভূমির এক স্থানের বালি যখন বায়ু প্রবাহের ফলে আরেক স্থানে গিয়ে সঞ্চিত হয়ে একটা সমভূমি তৈরি করে, সেই ধরনের সমভূমিকে আমরা কি বলি? লোয়েস। তাহলে লোয়েস মানে লোয়েস কী দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? বায়ু। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে যে নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট মানের কয়লার উদাহরণ? অ্যাকচুয়ালি আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে কয়লা 4 ধরনের হয়। কয়লা কত ধরনের হয়? 4 ধরনের। কী কী? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট। যদি বলে এই যে 4 ধরনের কয়লার মধ্যে সবথেকে উৎকৃষ্ট মানের কয়লা কোনটা, তোমরা কি বলবে? অ্যান্থ্রাসাইট। এই 4 ধরনের কয়লার মধ্যে সবথেকে উৎকৃষ্ট মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট। তারপরে সেকেন্ড উৎকৃষ্ট মানের, যদি দ্বিতীয় সবথেকে ভালো কয়লা বলা হয়, সেটা কাকে বলা হবে? বিটুমিনাস। এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে এদের মধ্যে এই যে 4 ধরনের কয়লা আছে, এদের মধ্যে ভারতে কোন কয়লাটা সবথেকে বেশি পাওয়া যায়? বিটুমিনাস। যদি বলে ভারতে কোন ধরনের কয়লা সবথেকে বেশি পাওয়া যায়? বিটুমিনাস। এছাড়াও এখানে তোমরা একটা অপশন দেখছো লিগনাইট। এই লিগনাইটকে বলা হচ্ছে বাদামি কয়লা। পরীক্ষায় বহুতবার এসছে যে বাদামি কয়লা কাকে বলে? লিগনাইট, বাদামি কয়লা। যদি বলে বাদামি কয়লা কাকে বলা হয়? লিগনাইটকে। আর সবথেকে উৎকৃষ্ট মানের কয়লা কোনটা? সবথেকে উৎকৃষ্ট মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে যে সম্প্রতি কোনো ন্যাশনাল পার্কে যে চিতাবাঘগুলি ছাড়া হয়েছে সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে? এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। সবার প্রথম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে কোনো ন্যাশনাল পার্ক বা বাংলায় যেটাকে জাতীয় উদ্যান বলি, এই কোনো ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কোথায়? মধ্যপ্রদেশ। খুব ইম্পর্টেন্ট, মধ্যপ্রদেশ। কোনো ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কোথায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মধ্যপ্রদেশ। এছাড়াও মধ্যপ্রদেশের বাকি জাতীয় উদ্যানগুলোর নাম কি? কানহা। খুব ইম্পর্টেন্ট যে নামগুলো লিখছি। যদি বলে কানহা জাতীয় উদ্যান কোথায়? মধ্যপ্রদেশ। বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায়? মধ্যপ্রদেশ। পঞ্চমারি, যদি বলে এই পঞ্চমারি জাতীয় উদ্যান কোথায়? মধ্যপ্রদেশ। তাহলে কী বললাম? যে কোনো ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কোথায়? মধ্যপ্রদেশে। কানহা জাতীয় উদ্যান কোথায়? মধ্যপ্রদেশে। বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায়? মধ্যপ্রদেশে। পঞ্চমারি জাতীয় উদ্যান কোথায়? মধ্যপ্রদেশে। তো এই মধ্যপ্রদেশের যে কোনো ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান আছে সেখানে চিতাবাঘ নিয়ে এসে ছাড়া হয়েছিল। তো যদি বলা হয় সেই চিতাবাঘগুলো কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছিল? নামিবিয়া। সেই চিতাবাঘগুলো কোন দেশ থেকে নিয়ে আসছিল? নামিবিয়া। ক্লিয়ার? তো এই নামিবিয়ার নাম থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে চলেছে যে 2027 সালে যে 50 ওভারের যে ক্রিকেট বিশ্বকাপ হয়, 2027 সালে যে ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়, সেটা কোথায় হবে? যদি বলে আগের ক্লাসে পড়েছিলাম সাউথ আফ্রিকা, নামিবিয়া আর জিম্বাবুয়ে, 3টা দেশে হবে। 2027 সালের ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে? সাউথ আফ্রিকা, নামিবিয়া আর জিম্বাবুয়ে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে যে
পেশোয়া শব্দের অর্থ কী? পেশোয়া শব্দের অর্থ কী? যদি বলে পেশোয়া শব্দের অর্থ কী? প্রধানমন্ত্রী। অ্যাকচুয়ালি পেশোয়া শব্দটা মারাঠা সাম্রাজ্যে ব্যবহার করা হয়। পেশোয়া শব্দটা কোথায় ব্যবহার করা হতো? মারাঠাতে। তো সেখানে মারাঠাদের যে পেশোয়া ভাষায় মারাঠাদের প্রধানমন্ত্রীদের পেশোয়া বলা হতো। মারাঠা সাম্রাজ্যে প্রধানমন্ত্রীদের কি বলা হতো? পেশোয়া। তাহলে পেশোয়া শব্দের অর্থ কী হবে? প্রধানমন্ত্রী। আর যদি বলে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, তোমরা কি বলবে? ছত্রপতি শিবাজী মহারাজ। যদি বলে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, শিবাজী মহারাজ। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে শিবাজী মহারাজ। কোনো ডাউট আছে? এছাড়াও এই শিবাজী মহারাজের যে সভা, পরীক্ষায় কোশ্চিন আসে, এই শিবাজী মহারাজের সভায় অষ্টপ্রধান থাকতো। অষ্টপ্রধান, শিবাজী মহারাজের সবাই কী থাকতো? অষ্টপ্রধান। মানে শিবাজী মহারাজের যে সভা ছিল সেখানে 8জন মন্ত্রী থাকতো। সেই 8জন মন্ত্রীকে একসাথে অষ্টপ্রধান বলা হতো। তো পরীক্ষায় কোশ্চিন আসে যে অষ্টপ্রধান কার সভায় ছিল? তোমরা কি বলবে? শিবাজী মহারাজ। আর যদি বলে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? তোমরা কি বলবে? শিবাজী মহারাজ। আর এই মারাঠা সাম্রাজ্যে কী ছিল? পেশোয়া। সেই পেশোয়া শব্দের অর্থ কী? প্রধানমন্ত্রী। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে চিত্তোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? মেবার। চিত্তোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? যদি কোশ্চেন আসে কি বলবে? মেবার। মেবারের যে রাজপুত ছিল তাদের রাজধানী ছিল চিত্তোরে। তারপরে এখানে তোমরা একটা অপশন দেখছো উদয়পুর, যাকে হ্রদের শহর বলা হয়। যদি বলে হ্রদের শহর কাকে বলে? উদয়পুরকে। তারপরে যদি জিজ্ঞেস করে যে হোয়াইট সিটি কাকে বলে? হোয়াইট সিটি কাকে বলা হয়? উদয়পুরকে। উদয়পুরকে কি বলা হয়? হোয়াইট সিটি। আর হ্রদের শহর বলা হয়। আর যে জয়পুর দেখছো সেই জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়। তোমরা সবাই জানো যে জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়। পরের কোশ্চিনে চলো। পরের কোশ্চিন হচ্ছে যে বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটি ব্যবহার সর্বাধিক? অ্যালুমিনিয়াম। বিমানের কাঠামো নির্মাণের জন্য যে ধাতুটা সবথেকে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা হচ্ছে যে এটা একটা সংবিধানের কোশ্চেন, যে নিচের কোনটি একটি রিট নয়? কি বলেছে? নিচের কোনটি একটি রিট নয়? তো ভারতের সংবিধানে মোট 5টি রিট রয়েছে। সেগুলো কি কি? হেবিয়াস কর্পাস, সার্টিওয়ারি, ম্যান্ডামাস, প্রোহিবিশন। আর একটা কি? প্রোহিবিশন। আর একটা কি? কুও ওয়ারান্টো। যদি বলে ভারতের সংবিধানে মোট কতগুলো রিট আছে? ভারতের সংবিধানে মোট 5টা রিট আছে। কি কি? হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্টিওরারি, প্রোহিবিশন আর হচ্ছে কুও ওয়ারেন্টো। এই 5টা রিট ভারতের সংবিধানে আছে। আর যদি বলে কত নাম্বার অনুচ্ছেদে এই রিট সম্পর্কে বলা আছে, কি বলবে? 32 নম্বর অনুচ্ছেদে এই 5টা রিট সম্পর্কে বলা আছে। আর একটা কথা হচ্ছে 32 নম্বর অনুচ্ছেদকে কি বলা হয়? সংবিধানের হৃদয় ও আত্মা। যদি বলে সংবিধানের হৃদয় ও আত্মা কত নম্বর অনুচ্ছেদকে বলা হয়? তোমরা কি বলবে? 32 নম্বর অনুচ্ছেদকে সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়। আর এটা কে বলেছে? এটা বলেছে ডক্টর বি আর আম্বেদকর। আর 32 নম্বর অনুচ্ছেদের মধ্যেই আমাদের 5টি রিটের কথা বলা আছে। সেই 5টি রিট কি কি? হেবিয়াস কর্পাস, সার্টিওরারি, ম্যান্ডামাস, প্রোহিবিশন আর কো ওয়ারেন্টো। আর বলেছে এদের মধ্যে কোনটি রিট না? পি নাম্বার, স্পেশাল লিভ পিটিশন, এদের মধ্যে কোনো রিট না। এবার একটা কোশ্চেন আছে যে হাইকোর্টে কত নাম্বার অনুচ্ছেদের মাধ্যমে আমরা রিট জারি করতে পারি? যদি বলে হাইকোর্টে কত নাম্বার অনুচ্ছেদে আমরা রিট জারি করতে পারি, তাহলে কি বলবে? 226। হাইকোর্টে 226 নাম্বার অনুচ্ছেদের মাধ্যমে আমরা রিট জারি করতে পারি। আর যদি বলে সুপ্রিম কোর্টে কত নাম্বার অনুচ্ছেদের মাধ্যমে আমরা রিট জারি করতে পারি? 32। যদি বলে সুপ্রিম কোর্টে আমরা কত নাম্বার অনুচ্ছেদের মাধ্যমে রিট জারি করতে পারি, তাহলে কি বলবো? 32 নাম্বার অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টে রিট জারি করতে পারি। চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হলো যে পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত কি? পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত হচ্ছে KNO3। যদি বলে পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত কি? KNO3। সায়েন্সের কোশ্চেন সবাই জানো। এছাড়াও আরেকটা কোশ্চেন খুব পরীক্ষায় আছে, CuSO4.5H2। এটাকে বলা হচ্ছে ব্লু ভিট্রিয়ল। কোশ্চেন আছে যে ব্লু ভিট্রিয়লের ফর্মুলা বা সংকেত কি? ব্লু ভিট্রিয়ল। CuSO4.5 অণু জলকে আমরা কি বলি? ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়লের সংকেত কি? CuSO4.5 অণু জল। এছাড়াও আরেকটা কোশ্চেন আছে যে অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে? অয়েল অফ
অফ ভিট্রিয়ল কাকে বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় হচ্ছে H2SO4। এটাকে আমরা কি বলি? সালফিউরিক অ্যাসিড। H2SO4 যদি বলে সালফিউরিক অ্যাসিডের সংকেত কি বলবে? H2SO4। সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। এটাকে আমরা কি বলি? অয়েল অফ ভিট্রিয়ল। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা হলো যে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই কোশ্চেনটা, যে ক্ষেত্রী মাইন কোথায়? ফার্স্ট কোশ্চেন আছে যে ক্ষেত্রী মাইন। ক্ষেত্রী মাইন কোথায়? যদি বলে ক্ষেত্রী মাইন কোথায় কি বলবে? রাজস্থান। ক্ষেত্রী মাইন কোথায়? রাজস্থান। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলা হয় যে ক্ষেত্রী মাইনটা কোথায়? ভারতের কোন রাজ্যে ক্ষেত্রী মাইন? কি বলবে? রাজস্থান। আর যদি বলে এই ক্ষেত্রী মাইনটা কোন ধাতুর জন্যে বিখ্যাত? ক্ষেত্রী মাইন কোন ধাতুর জন্য বিখ্যাত বা কোন ধাতুর মাইনিং এই ক্ষেত্রী মাইনে করা হয়? তোমরা কি বলবে? তামা। তাহলে ক্ষেত্রী মাইন খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? তামা। আর যদি বলে এই ক্ষেত্রী মাইনটা কোথায়? তোমরা কি বলবে? রাজস্থান। তো ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2023 সালের যে জিকেগুলো এসেছিলো তার প্রথম 50টা কোশ্চেনের মধ্যে যে জিকেগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিয়েছি। তো ক্লাসটা আমরা এখানেই শেষ করব। যদি ক্লাসটা কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, ভিডিওটাকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।